AssalamOlikum viewers, আশা করি আপনারা ভালো আছেন। viewers, আজকের ভিডিওতে আমি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আছে এটার লাস্টের 4টা চ্যাপ্টার নিয়ে আমি ব্রিফলি আলোচনা করব। তো এই ভিডিওটা আমার এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক নিয়ে এটা 3 নম্বর ভিডিও। আমি এর আগে অলরেডি 2টা ভিডিও আপলোড করছি। প্রথম ভিডিওটাতে আমি আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের বেসিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছিলাম, আর সেকেন্ড ভিডিওতে আমি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের প্রথম 4টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। টোটাল আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের টোটাল 8টা চ্যাপ্টার আছে। তো আজকের ভিডিওতে আমি লাস্টের 4টা চ্যাপ্টার সম্পর্কে ব্রিফলি ডিসকাস করব আপনাদের সাথে। তো আই হোপ যারাই ভিডিওটা দেখছেন আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম হচ্ছে রাহুল। আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং আর বিজনেসের বিভিন্ন টপিকস নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই সাবজেক্টগুলো যদি আপনার জন্য রিলেভেন্ট হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি চ্যাপ্টার 5 থেকে শুরু করব। তো আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যেখানে আমি চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 4 পর্যন্ত আলোচনা করছিলাম। তো চ্যাপ্টার 5-এ মেনলি আপনার আমরা প্রিভিয়াস চ্যাপ্টার 4-এ আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি আর এক্সপেন্সের যে ডেফিনেশন পড়ছিলাম। তো এই মানে আইটেমগুলো আমরা কখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিকগনাইজ করব এই সম্পর্কে মানে আপনার চ্যাপ্টার 5-এ আলোচনা করা হয়েছে। মানে কখন রিকগনাইজ করব আর কখন এগুলোকে রিকগনাইজ করব। তো রিকগনিশন হচ্ছে মেইনলি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো আইটেম মানে অ্যাড করার প্রসেসটাকে রিকগনিশন বলে। তো আপনার এই যে আইটেমগুলো আছে অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম অর এক্সপেন্স, এগুলো আমরা কখন মানে এই আইটেমগুলো কখন রিকগনাইজ করব। তো এরকম যদি একটা সিচুয়েশন চলে আসে তখন আমাদেরকে ফার্স্ট যে কোশ্চেনটা করতে হবে এটা হচ্ছে ডাজ ইট মিট দ্য ডেফিনিশন ক্রাইটেরিয়া। তো এটার মানে হচ্ছে আমরা চ্যাপ্টার 4-এ আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম আর এক্সপেন্সের ডেফিনিশন দেওয়া আছে। তো মানে আপনার ফার্স্টে যে কোয়েশ্চেনটা করতে হবে এটা হচ্ছে আপনার যে আইটেমটা আছে এটা আপনার ওই ডেফিনেশনের যে ক্রাইটেরিয়াগুলো মিট করতেছে নাকি। যদি মিট না করে, যদি মানে ডেফিনেশনের মধ্যে না পড়ে, এটা মানে এই যে 5টা আইটেম আছে এই 5টার কোনোটার ডেফিনেশনের মধ্যে না পড়ে, সেক্ষেত্রে আমরা এটা রিকগনাইজ করব না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। মানে এটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এটাকে ইনক্লুড করব না। আর যদি মানে ডেফিনেশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, যদি অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, ইনকাম আর এক্সপেন্সের ডেফিনেশনের মধ্যে পড়ে, সেক্ষেত্রে 2টা জিনিস আমাদেরকে ইনশিওর করতে হবে। প্রথমটা হচ্ছে রিলেভেন্ট নাকি, আর সেকেন্ডটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্ট, মানে এটা ফেথফুলি রিপ্রেজেন্ট করতেছে নাকি। তো এই 2টা হচ্ছে আপনার আমরা চ্যাপ্টার 2-তে আলোচনা করছিলাম। আপনার একটা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি কি থাকতে হবে, ফান্ডামেন্টাল 2টা মানে ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে রিলেভেন্স আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। তো আমরা যদি মানে আপনার যে আইটেমটা আছে ওইটা মানে ডেফিনেশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তাহলে আমরা সেকেন্ড যে কোয়েশ্চেনটা করব এটা হচ্ছে এটা মানে রিলেভেন্স নাকি আর এটা ফেথফুলি রিপ্রেজেন্ট করতেছে নাকি। তো যদি রিলেভেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে রিলেভেন্সেরও কিছু মানে টেস্ট আছে। রিলেভেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদেরকে করতে হবে ওইটা হচ্ছে এটার এক্সিস্টেন্স আনসার্টেন নাকি। মানে আপনার অ্যাসেট, লায়াবিলিটি, ইকুইটি, এক্সপেন্স বা ইনকাম যদি হয়ে থাকে তাহলে এটার যে এক্সিস্টেন্স আছে এটার সার্টেনিটি কতটুকু। যদি এটা আনসার্টেন হয়ে থাকে, যদি ইয়েস হয় এক্সিস্টেন্স আনসার্টেন, সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে নোটসে দেখাবো, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করব না, শুধু এটা নোটসে দেখাবো। আর যদি এক্সিস্টেন্স সার্টেন থাকে, আনসার্টেন না হয়, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা টেস্ট করতে হবে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইনফ্লো অর আউটফ্লো। মানে এই যে আপনার আইটেমগুলো আছে 5টা আইটেমের কথা বলছি, তো এটার মাধ্যমে ইনফ্লো বা আউটফ্লো হওয়ার প্রবাবিলিটিটা কতটুকু এই জিনিসটা আমাদেরকে টেস্ট করতে হবে। যদি প্রবাবিলিটি লো হয় সেক্ষেত্রে আবার এটা কোথায় চলে যাবে, নোটসে চলে যাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের নোটসে। আর যদি প্রবাবিলিটি লো না হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এটা আপনার ফেথফুল রিপ্রেজেন্টেশনের যে টেস্টগুলো আছে ওগুলো মিট করতেছে নাকি, এগুলো পাস করছে নাকি। তো ওই ক্ষেত্রে আপনার ফেথফুল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে মেজারমেন্ট আনসার্টেনিটি। এটা কি এটার মেজারমেন্ট কি আনসার্টেন নাকি, মানে এটা যে ভ্যালুতে মেজার করা হয়েছে ওইটা কি সার্টেন নাকি আনসার্টেন। এটা ফেথফুল রিপ্রেজেন্টেশন চেক করার একটা ওয়ে।
যদি হয় যে মেজারমেন্ট আনসার্টেন, সেক্ষেত্রে আবার এটা কোথায় চলে যাবে, এটা আবার নোটসে চলে যাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের। আর যদি এরকম হয় যে মেজারমেন্ট সার্টেন, মানে যেটা মেজার করা হয়েছে এটা সার্টেন আছে, সেক্ষেত্রে আমরা মানে বলতে পারি যে এটা ফেথফুলি রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো তাহলে এক্ষেত্রে আমাদের রিলেভেন্সের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো মিট করছে, আর ফেথফুল রিপ্রেজেন্টেশনের যে ক্রাইটেরিয়া আছে ওগুলো মিট করছে। তো এই মানে পর্যায়ে গিয়ে আমরা তাহলে এটা ফাইনালি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে এটা মানে ইনক্লুড করতে পারবো, এটাকে রিকগনাইজ করতে পারবো। তো মেনলি এভাবে আপনার রিকগনিশনের আপনার ডিসিশনটা নিতে হয়। ফার্স্টে ডেফিনেশন ক্রাইটেরিয়া মিট করতেছে নাকি, এরপর আপনার রিলেভেন্স আর ফেথফুল রিপ্রেজেন্টেশন, এই দুইটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সের ক্রাইটেরিয়া মিট করতেছে নাকি, যদি করে তাহলে আমরা রিকগনাইজ করব, সিম্পল। তো এটা গেল রিকগনিশনের ব্যাপার। এরপরে যেটা আলোচনা করা হয়েছে এটা হচ্ছে ডি রিকগনিশন, মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের থেকে যদি কোনো মানে কখন আপনি অ্যাসেট বা লায়াবিলিটিকে ডি রিকগনাইজ করবেন, মানে বাদ দিয়ে দিবেন। তো অ্যাসেটের ক্ষেত্রে দেখেন, অ্যাসেটের ক্ষেত্রে বলা আছে হচ্ছে হোয়েন দ্য এন্টিটি লুজেস কন্ট্রোল অফ অল অর পার্ট অফ দ্য রিকগনাইজড অ্যাসেট, মানে যদি এন্টিটি কোনো কারণে আপনার যে রিকগনাইজড অ্যাসেট আছে, অ্যাসেট যেটা রিকগনাইজ করা হয়েছিল আগে কোনো সময়, তো ওইটার কন্ট্রোলটা কি মানে হারাই ফেলছে নাকি, ফুল কন্ট্রোল অথবা পার্ট কন্ট্রোল যদি হারাই ফেলে, তাহলে ওই জিনিসটাকে, ওই অ্যাসেটটাকে আমরা মানে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বাদ করে দিব, এটাকে ডি রিকগনাইজ করে ফেলবো। তো এটা হচ্ছে অ্যাসেটের ক্ষেত্রে যদি কন্ট্রোল লুজ করে ফেলে। আর লায়াবিলিটির ক্ষেত্রে কখন দেখেন, when the entity no longer has a present obligation for all or part of the recognized liability, মানে যদি আপনার ওই এন্টিটির কাছে আর যে অব্লিগেশন ছিল আগে এক সময়, ওই অব্লিগেশনটা আর যদি না থাকে আপনার ফুল অথবা পার্ট, সেই ক্ষেত্রে আপনার লায়াবিলিটিটাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বাদ দিয়ে দিতে হবে, ডি রিকগনাইজ করে ফেলতে হবে। তো মেইনলি আপনার চ্যাপ্টার 5-এ এগুলো আরও ডিটেলসে বলা আছে। মেইন হচ্ছে এগুলোটাই, মানে আপনি রিকগনাইজ কেমনে করবেন, কখন করবেন, আর ডি রিকগনাইজ কখন করবেন, কেমনে করবেন। তো এটা গেল আপনার চ্যাপ্টার 5। চ্যাপ্টার 6-এ মেইনলি আপনার এই যে আপনি যদি রিকগনাইজ করেন অ্যাসেট লায়াবিলিটি ইকুইটি আপনার ইনকাম এক্সপেন্স, এগুলো রিকগনাইজ করার কিছু মেজারমেন্ট, মানে এটার মেজারমেন্ট কীভাবে করবেন। তো চ্যাপ্টার 6-এ আপনার মেজারমেন্ট বেসিস সম্পর্কে বলা আছে, আর আপনি মানে কোন মেজারমেন্ট বেসিসটা আপনি সিলেক্ট করবেন এটা সম্পর্কে কিছু মানে ডিসকাস করা আছে, কিছু ফ্যাক্টরস। তো মেজারমেন্ট বেসিসে মেইনলি আপনার দুইটা মেজারমেন্ট বেসিস আছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্টে আপনি মেজার করতে পারেন, আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালুতে মেজার করতে পারেন। তো হিস্টোরিক্যাল কস্টের মধ্যে আপনি মানে ট্রানজ্যাকশন কস্ট, যেটা এটাকে মেইনলি হিস্টোরিক্যাল কস্ট বলে, আপনি মানে যে ট্রানজ্যাকশন কস্টটা হয়েছিল আপনার একদম ফার্স্ট প্লেসে, ওই মানে ট্রানজ্যাকশন কস্টে আপনি মেজারমেন্ট করতে পারেন। অথবা কারেন্ট ভ্যালুতে তিনভাবে মেজার করা যায়, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু বা মার্কেট ভ্যালুতে, একটা হচ্ছে ভ্যালু ইন ইউজ, আর একটা হচ্ছে কারেন্ট কস্টে। এই তিনভাবে আপনি কারেন্ট ভ্যালুতে মেজার করতে পারেন। তো এখন এই যে আপনার মেজারমেন্ট বেসিসগুলো আছে, এগুলো থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন, তো এই বিষয়টা আপনি মানে ডিসাইড করার জন্য আপনাকে আবার ওই চ্যাপ্টার 2-তে চলে যেতে হবে। মানে দুইটা ফান্ডামেন্টাল আপনার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, একটা হচ্ছে রিলেভেন্স আর একটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। কোন মেজারমেন্ট বেসিসটা যদি আপনি ইউজ করেন তাহলে জিনিসটা রিলেভেন্ট হবে আর ফেথফুলি রিপ্রেজেন্ট হবে, এই দুইটা জিনিস কনসিডার করে আপনাকে মানে মেজারমেন্ট বেসিস সিলেক্ট করতে হবে। তো চ্যাপ্টার 6-এ আছে হচ্ছে এই মেজারমেন্ট বেসিস, এগুলো ডিটেলস বলা আছে। এরপর এটা গেল চ্যাপ্টার 6। এরপর চ্যাপ্টার 7-এ আছে হচ্ছে আপনার প্রেজেন্টেশন আর ডিসক্লোজার নিয়ে চ্যাপ্টার 7-এ বলা আছে। তো প্রেজেন্টেশন আর ডিসক্লোজার হচ্ছে মেনলি আপনি এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি প্রেজেন্ট করবেন বা ডিসক্লোজ করবেন, ওগুলা মানে কীরকম করে করতে হবে এটা সম্পর্কে বলা আছে। আর সেকেন্ড যে জিনিসটা সম্পর্কে বলা আছে ওইটা হচ্ছে আপনার গাইডেন্স দেওয়া আছে, আপনি প্রফিট আর মানে স্টেটমেন্ট অফ প্রফিট আর লস এবং আদার কম্প্রিহেন্সিভ ইনকামে কখন আপনার ইনকাম মানে এবং এক্সপেন্স ইনক্লুড করবেন, কখন না, মেনলি এটা সম্পর্কে একটা গাইডেন্স দেওয়া আছে আর কি। তো ফার্স্টে যেটা প্রেজেন্টেশন আর ডিসক্লোজার, এটা হচ্ছে দেখেন এখানে কী বলা আছে, ইফেক্টিভ কমিউনিকেশন অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মানে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইফেক্টিভলি কমিউনিকেট করতে চাইলে
এই জিনিসগুলো থাকতে হবে। একটা হচ্ছে আপনাকে আপনি এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের যেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন এটার পিছনে অবজেক্টিভ আর প্রিন্সিপাল এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এটা রুলসের দিকে যাবেন না, আপনাকে অবজেক্টিভ আর মানে এটার অবজেক্টিভ কী আর এটা প্রিন্সিপাল কী এই দুইটা জিনিস থাকতে হবে। এরপরে ক্লাসিফাই যখন করবেন ওই আইটেমটা ক্লাসিফাই করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সিমিলার টাইপের যে আইটেমগুলো আছে এগুলোকে গ্রুপ করে এটাকে ক্লাসিফাই করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যেগুলো মানে সিমিলার আইটেম না ডিসিমিলার ওগুলোকে সেপারেট করে ফেলতে হবে, আলাদা আলাদাভাবে ক্লাসিফাই করতে হবে। তো এটা হচ্ছে ক্লাসিফিকেশনের রুলস। আর এরপরে আসে হচ্ছে অ্যাগ্রিগেশন দুইটা জিনিস এখানে দেওয়া আছে দেখেন, একটা হচ্ছে নট টু মেনি ডিটেলস থাকতে পারবে না, আর একটা হচ্ছে নো এক্সেসিভ অ্যাগ্রিগেশন, মানে অনেকগুলো জিনিস আপনি একসাথে অ্যাগ্রিগেট করে ফেলছেন এটা হইতে পারবে না। আবার এরকমও হইতে পারবে না যে অনেক কম জিনিস আপনি অ্যাগ্রিগেট করছেন, একটা মডারেশনে থাকতে হবে। তো এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইফেক্টিভলি কমিউনিকেট করার জন্য এই তিনটা জিনিস মানে মাথায় রাখতে হবে। তো এই চ্যাপ্টারটাতে আরও দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আপনার এই যে দ্য স্টেটমেন্ট অফ প্রফিট আর লস মানে ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি। তো ইনকাম স্টেটমেন্টে ইনকাম আর এক্সপেন্স কখন ইনক্লুড করবেন এটা সম্পর্কে আপনার গাইডেন্স দেওয়া আছে। তো আমরা মোটামুটি ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে সবাই জানি ইনকাম আর এক্সপেন্স কখন ইনক্লুড করতে হয়, তো এখানে নতুন করে কিছু জানার নাই। যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, মানে আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আপনি কখন ইনকাম অথবা এক্সপেন্স ইনক্লুড করবেন। তো এখানে কি বলা আছে দেখেন, in exceptional circumstances the board may decide to exclude from the statement of profit or loss income or expense arising from a change in current value of an asset or liability and include those income and expenses to in other comprehensive income। মানে এখানে বলতে যাচ্ছে হচ্ছে এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে আপনার বোর্ড মেম্বাররা চাইলে কোনো একটা আইটেম ইনকাম আর এক্সপেন্সের আইটেম আপনার ইনকাম স্টেটমেন্ট থেকে এটাকে ইনকাম স্টেটমেন্টে ইনক্লুড না করে এটাকে আপনার চাইলে আপনার আদার কম্প্রিহেন্সিভ ইনকামে তারা ইনক্লুড করতে পারে যদি ওই মানে ইনকাম আর এক্সপেন্সটা অ্যারাইজ হয় চেঞ্জ ইন কারেন্ট ভ্যালু অফ অ্যান অ্যাসেট অর লাইবিলিটি, মানে আপনার অ্যাসেট আর লাইবিলিটির যে কারেন্ট ভ্যালু আছে ওই কারেন্ট ভ্যালুতে চেঞ্জের কারণে যদি এই ইনকাম অথবা এক্সপেন্সটা অ্যারাইজ হয় সেক্ষেত্রে বোর্ড চাইলে এটা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে মানে ইনক্লুড করতে পারবে। তো এটা কখন করবে এটা সম্পর্কে মানে সেকেন্ড পয়েন্টে বলা আছে, দ্য বোর্ড মে মেক সাচ এ ডিসিশন হোয়েন ডুইং সো would result in the statement of profit or loss providing more relevant information or a more faithful representation। মানে বোর্ড এটা তখনই করবে যখন তারা মানে দেখবে যে আপনার এটা করার কারণে আপনি এই যে প্রফিট আর লস মানে ইনকাম স্টেটমেন্ট আছে ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি আরও রিলেভেন্ট এবং ফেথফুলি রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো মেনলি ওই আগের জায়গায় চ্যাপ্টার 2-তে যে ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে রিলেভেন্স আর ফেথফুল রিপ্রেজেন্টেশন এই দুইটা যদি হয়ে থাকে আরও বেশি হয়ে থাকে যদি সেক্ষেত্রে আপনার বোর্ড চাইলে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে ইনকাম আর এক্সপেন্স ইনক্লুড না করে এটা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে ইনক্লুড করতে পারে। তো চ্যাপ্টার 7-এ মেনলি আপনার প্রেজেন্টেশন আর ডিসক্লোজার এবং আপনার ইনকাম স্টেটমেন্ট আর আদার কম্প্রিহেন্সিভ ইনকামে আপনি ইনকাম এবং এক্সপেন্স কীভাবে ইনক্লুড করবেন এটা সম্পর্কে গাইডেন্স দেওয়া আছে। তো এটা গেল চ্যাপ্টার 7। আর একদম লাস্ট যে চ্যাপ্টারটা আচ্ছা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা হচ্ছে চ্যাপ্টার 7 হচ্ছে একদম নতুন একটা চ্যাপ্টার। এটা প্রিভিয়াস যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল ওখানে এই চ্যাপ্টার 7টা ছিল না, এটা নতুন করে আনা হয়েছে। আর চ্যাপ্টার 8টা হচ্ছে ওই 8-এ বলা হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল মেইনটেনেন্স। তো এই চ্যাপ্টারটা আপনার প্রিভিয়াস যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ছিল ওখানে যেরকম ছিল একদম হুবহু আপনার এখন মানে কারেন্ট কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এটা নিয়ে আসা হয়েছে। তো এই চ্যাপ্টারে মেনলি আপনার ক্যাপিটাল আর ক্যাপিটাল মেইনটেনেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো কনসেপ্ট অফ ক্যাপিটালে মানে ক্যাপিটাল কনসেপ্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা হচ্ছে ফিজিক্যাল। তো ফাইন্যান্সিয়াল হচ্ছে মেনলি আপনার এন্ট্রিতে আপনার বিগিনিং অফ দ্য পিরিয়ড কোনো একটা পিরিয়ড শুরু হওয়ার সময় যে অ্যাসেট ছিল ওইটা থেকে যদি আপনি একদম এন্ড অফ দ্য পিরিয়ডে গিয়ে যে অ্যাসেট আছে ওইটা বাদ দেওয়ার পর যেটা থাকবে ওইটাই হচ্ছে নেট অ্যাসেটস, ওইটাকে বোঝাচ্ছে। তো এই অ্যাসেটসটাকে আপনি দুইভাবে ভ্যালুয়েশন করতে পারেন, একটা হচ্ছে নমিনাল মনিটারি ইউনিটস দিয়ে আরেকটা হচ্ছে ইউনিটস কনস্ট্যান্ট পারচেসিং পাওয়ার দিয়ে।
তারপরে মানে ক্যাপিটাল কনসেপ্ট আরেকটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। এটা হচ্ছে মেইনলি আপনি এটা আপনার এন্টিটির যে প্রোডাকশন ক্যাপাসিটি এটাকে বোঝাচ্ছে, এটা কতটুক ইনক্রিজ হয়েছে হয় নাই। তো এক্ষেত্রে আপনার একদম মানে পিরিয়ডের শুরুতে আপনার যে প্রোডাকশন ক্যাপাসিটি ছিল ওইটা যদি আপনি একদম মানে এন্ড অফ দ্য পিরিয়ডে গিয়ে আপনার যে প্রোডাকশন ক্যাপাসিটি এটা বাদ দেন, তাহলে যে ইনক্রিজটা হবে ওইটা মেইনলি আপনার ফিজিক্যাল ক্যাপিটাল ইনক্রিজ হয়েছে। তো এটা আপনি মেজার করতে পারবেন হচ্ছে ইউনিট অফ আউটপুট পার ডে দিয়ে। তো মেইনলি আপনার ক্যাপিটাল মেনটেন্যান্সে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ভিউয়ার্স, এগুলোই ছিল মেইনলি আপনার এই চারটা চ্যাপ্টার সম্পর্কে আমার ব্রিফ আলোচনা। তো আই হোপ যারা এই ভিডিওটা দেখছেন আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাই দিতে। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অন্য আরেকটা নতুন টপিকস নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।